ছোট বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর তোমাদের ভালো থাকার জন্যই আমাদের সর্বক্ষণের কি চাওয়া পাওয়া বলতে পারো। আমরা সবসময় এটাই আশা করি যেন তোমরা ভালো থাকো। কিন্তু সারা বিশ্ব জুড়ে যে অতিমারি চলছে, এই অতিমারির মধ্যে ভালো থাকাটাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, সুস্থ থাকাটাই চ্যালেঞ্জ। কিন্তু তবুও আমাদের সুস্থ থাকতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের এই যে অতিমারির যার নামে হয়েছে, অর্থাৎ করোনা অতিমারি, এই করোনা অতিমারিকে জয় করতে হলে বা কি করব, তার থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে। সেটা তোমরা আগেও শুনেছো এবং প্রত্যেকটি ক্লাসের প্রথমে এবং শেষে আমরা বলে থাকি, যাতে তোমরা এই করোনা বিধিটা মেনে চলো বা চলতে পারো। কি করতে হবে সেটা তোমরা নিশ্চয়ই জানো। সেটা হচ্ছে যে মাস্ক ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি বাইরে বেরোতেই হয়, বাইরে না বেরোনোই ভালো। যদি নিতান্তই না বেরোলেই নয়, যদি বেরোতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরে বেরোবে। মাস্ক পরে বেরিয়ে শুধু বেরোলেই হবে না, এবং ব্যক্তিগত মানে একজনের থেকে আরেকজনের দূরত্ব বজায় রেখে আমাদের চলতে হবে। অর্থাৎ কারোর সাথে একদম ঘেঁষাঘেঁষি করে বাজারে হাটে যেখানেই যাও, ডাক্তারখানায় বা মা বাবার সাথে যেখানেই যাও না কেন, তোমাদের এই দূরত্ব বিধিটা কিন্তু মেনে চলতেই হবে। আর বাইরে থেকে যখন ঘরে ফিরবে, বাইরে থেকে ঘরে ফেরার সময় তোমরা কি করবে বলো তো? ঘরে ফিরে এসে জামা কাপড় নিয়ে ঘরে ঢুকবে না। জামা কাপড় ছেড়ে ভালো করে স্নান করে বা ভালো করে হাত মুখ ধুয়ে সাবান দিয়ে ধুয়ে তারপরে ঘরে ঢুকতে হবে। এই হচ্ছে করোনা বিধি। তবু তো মন খারাপ হয়েই থাকে, আর মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তার কারণ বন্ধু বান্ধবদের সাথে যদি মিশতে না পারি, তাহলে আমাদের তো আর কি করব? আমাদের তো সেই অভাবগুলো কী দিয়ে পূরণ হবে? তাই আমরা চেষ্টা করছি তোমাদের কাছাকাছি গিয়ে যাতে তোমাদের একটু পড়াশোনার সাথে জড়িয়ে রাখা যায়, অর্থাৎ পড়াশোনাটা যাতে চালিয়ে রাখা যায়, সেই চেষ্টাই আমরা করছি। আর তোমরা এবং তোমাদের মা বাবা প্রত্যেকেই আমাদের সাথে খুব সুন্দর করে সহযোগিতা করছো, আর আমরাও চাই তোমরা এই সহযোগিতাটা করো। আমরা এই প্রথম শ্রেণীতে, অর্থাৎ প্রথম শ্রেণীতে তোমরা দেখতে পাচ্ছ আমার বই, সেটা পড়া হচ্ছে, সহজ পাঠ হচ্ছে, এবং স্বাস্থ্যবিধি বলে একটা স্বাস্থ্যবিধান তোমাদের যে বই আছে, সেই বইটাও আমরা পরবর্তীতে শুরু করব মানে তোমরা বাড়িতে সেগুলো পড়ার চেষ্টা করবে মা বাবার সহযোগিতায়। আমরা পরবর্তীতে আমরাও নিজেরাও সেই ক্লাসগুলো নেব তোমাদের সহযোগিতার জন্য। সেকেন্ড পার্ট হয়ে গেল, অর্থাৎ দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেলে আমরা সেই পড়াগুলো নেব, এটাই আশা করছি। যাই হোক, দ্বিতীয় পর্বের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, আর কিছু পাতা আমাদের বাকি আছে। তো বাকি থাকলেও আগের দিন যে পড়াটা আমরা করেছিলাম সেটা যদি একটুখানি আমরা খেয়াল করতে পারি, তোমরা মনে করলে দেখতে পাবে যে আমরা আগের দিন শেষ করেছিলাম হচ্ছে যে একটা বাজারের ছবি দেওয়া ছিল, সেই বাজার থেকে কিছু কিছু জিনিস আনার ছিল। সেইগুলো কে বাজারে গেছে যদি একটু বলতে পারো, মনে আছে তোমাদের? হ্যাঁ, দাদা বাজারে গেছে। বাজার থেকে দাদা কি আনবেন বলো তো? কি আনবেন বলে দাদা বাজারে গেছে? শাক, মাছ, ফল, আরও অনেক আনাজ। আনাজের মধ্যে কি আলু, পটল, ঝিঙে, গাজর, করলা, টমেটো, এরকম আরও কত কী আনবে। সবই নানা রঙের বিভিন্ন তরতাজা আনাজ। নানা রঙ বলতে কীরকম আনাজ আমরা আনি বাড়িতে? প্রথমে যদি আলু বলি, আলুর কথা, আলুর রঙটা কেমন? আলুর রঙটা কেমন? একটু ধূসর রঙের, মাটির কালারের, মাটির রঙের মতো। আবার পটল, ঝিঙে, উচ্ছে, এগুলো যাই বলি না কেন, এগুলো সবই হচ্ছে গাঢ় সবুজ রঙের, তাই না? আর গাজরের রঙটা কেমন? হলুদ মতো, একটা হলুদও নয় আবার গেরুয়াও নয়, ওর মাঝামাঝি এক ধরনের একটা কালার। যেমন কুমড়োটা কাটলে, পাকা কুমড়ো কাটলে ভিতর থেকে যেমন রং হয়, গাজরের রঙটাও অনেকটা তেমনই হয়। তাহলে সেগুলো দিয়ে বাড়িতে এনে কি রান্না হবে বলো তো?
সেটাতে কী রান্না কথা বলেছে। সেই সবজিগুলো বাড়িতে আনার পর কী রান্না হবে, ভাত হবে, ডাল হবে, আর হবে কি মাছের ঝোল, শেষে কি হবে মিঠাই। কেন এত আয়োজন, কেন? বাড়িতে অতিথি এসেছেন। অতিথি জানো তো, অতিথি মানে বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে তাদেরকে বলা হয় অতিথি। তাই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া হয়ে বেশ মজা হবে, তাই না? এটাই আমরা আগের দিন পড়েছিলাম। তাহলে আজকে আমরা যে পড়াটা পড়ব সেটা হচ্ছে একটা বিশেষ দিনের, মানে বিশেষ সময়ের, বিশেষ মাসেরও বলতে পারো, একটা বিশেষ মাসের ছবি আমরা দেখতে পাবো। তোমরা যদি খোলো তাহলে তোমরা 170 পাতাটা খোলো, আমরা সেই 170 পাতা আজকে পড়ব, ঠিক আছে? তাহলে তোমরা বার করেছো 170 পাতা। 170 পাতা বার করলে দেখবে ঠিক এই ধরনের একটি ছবি দেওয়া আছে। ছবিটা কি আছে? একটা আম গাছের ছবি। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমরা এই ছবিটা বাড়িতে আঁকার চেষ্টা করবে। হ্যাঁ, এই আম গাছের কি সুন্দর একটা ছবি দেওয়া আছে, তার সাথে একটা আম পাতা দেখো, আর আছে কি একটা আমের ছবিও দেওয়া আছে, তাই না? এখান থেকে আমের ছবিও একটা দেওয়া আছে। আর তার নিচে দেখো আরেকটা আম গাছ আছে, যে আম গাছ থেকে কিছু আম নিচে পড়ে রয়েছে, আর তোমাদেরই একটা বন্ধু একজন সেটা সেই আমগুলো কি করছে দেখো, সেই আমগুলো কুড়িয়ে নিচ্ছে, তাই না? আমগুলো কুড়াচ্ছে। তাহলে আমরা কি করব? আমরা আজকে এই পড়াটা পড়ব। হ্যাঁ, তাহলে প্রথমে আমি প্রথম যে 4 লাইন আছে সেই 4 লাইন আমি পড়ছি, তোমরা আমার সাথে একটু শোনো, তারপরে আমার সাথে সাথে বলবে, ঠিক আছে? ওই ওই বাগানেতে বৈশাখী ঝরে, টুপটাপ টুপটাপ কাঁচা আম পড়ে। শুনতে পেলে তোমরা? তাহলে এইবার আমার সাথে সাথে পড়ো। ওই ওই বাগানেতে বৈশাখী ঝরে, টুপটাপ টুপটাপ কাঁচা আম পড়ে। তাহলে এই যে 4 লাইন আছে, এই 4 লাইন মনে রাখতে খুব বেশি সময় আমাদের লাগার কথা নয়, তাই না? তাহলে আরেকবার পড়ো, আর 2-3 বার পড়লেই দেখবে এটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। ওই ওই বাগানেতে বৈশাখী ঝরে, টুপটাপ টুপটাপ কাঁচা আম পড়ে। তাহলে বৈশাখ মাসের ঝড়ে কি হয়? বৈশাখ মাসের ঝড়ে কাঁচা আম পড়ে, তাই না? বৈশাখ মাসে তার আম পাকে না, তাহলে ঝড় হয় কি মাসে? বৈশাখ মাসে ঝড় হয়। আর বৈশাখ মাসে ঝড় হলে সেই ঝড়ে কি হয়? সবচেয়ে বেশি ক্ষতি হয় আমেরই। আম গাছ থেকে কাঁচা আম পড়ে, আর সেই কাঁচা আম আমরা কুড়াই, তাই না? সেই ছবিটা এখানে দেওয়া আছে। আবার পর আমার সাথে সাথে, ওই ওই বাগানেতে বৈশাখী ঝড়ে, টুপটাপ টুপটাপ কাঁচা আম পড়ে। তাহলে বলছে ওই ওই বাগানেতে বৈশাখী ঝড়ে, টুপটাপ টুপটাপ কাঁচা আম পড়ে। তাহলে বাগানেতে কাঁচা আম কেন, কীভাবে, কেমন শব্দ করে পড়ে? টুপটাপ টুপটাপ শব্দ করে পড়ে। আর ওই ওই বাগানেতে বৈশাখী ঝড়ে, টুপটাপ টুপটাপ কাঁচা আম পড়ে। আচ্ছা, তোমরা এবার বলো তো একটু, ওই ওই বাগানেতে বৈশাখী ঝড়ে, টুপটাপ টুপটাপ কাঁচা আম পড়ে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, তোমরা একটু বলো শুনি। হ্যাঁ, ওই ওই বাগানেতে বৈশাখী ঝড়ে, টুপটাপ টুপটাপ কাঁচা আম পড়ে। তাহলে একটু বানান করার চেষ্টা করি। ও হর্ষই ওই, ও হর্ষই ওই, ওই ওই বয়াকার গয়াকার দন্তন্নয়কার টয়েকার, বাগানেতে বয়ইকার তালিবস্বয়াকার ক্ষয় দীর্ঘি, বৈশাখী ঝ ডয়গুন্ডু রয়েকার ঝরে, টয় হস্যু প টুপ টয়াকার প টাপ, টয় হস্যু প টুপ টয়াকার প টাপ, টুপটাপ কয়চন্দ্রবিন্দু আকার ছয়াকার কাঁচা আ ম আম প ডয়গুন্ডু রয়েকার পরে। তাহলে বানান করে কেন পড়লাম? তোমাদের পরবর্তীতে টাস্ক হিসাবে, অর্থাৎ কাজ হিসাবে এই কাজগুলো দেওয়া হবে, যে না দেখে যাতে লিখতে পারো মুখস্থ করে, এই জন্য এটা বানান করে পড়া। তারপরে 4 লাইন কি আছে দেখো, ছেলে মেয়ে ছুটে আয়, কুরবিত ছুটে আয়, বড় আম ছোট আম গোটা আম ফাটা আম। ছেলে মেয়েদের সবাইকে বলছে তোরা ছুটে আয়, যদি আম কুড়াতে চাস তো ছুটে চলে আয়।
সেখানে কেমন আম পড়েছে, বড় আম পড়েছে, ছোট আম পড়েছে, গোটা আম পড়েছে, ফাটা আম পড়েছে, সব রকম আমই পড়েছে। আম অত উপর থেকে পড়লে তো ফাটবেই। এই জন্য বলছে ছেলে মেয়ে ছুটে আয়, কুরুবিত ছুটে আয়, বড় আম ছোট আম, গোটা আম ফাটা আম। আর এই ছড়াটা কে লিখেছে জানো তো? এটাই তো তোমাদের বলা হয়নি। কাঁচা আম এই ছড়াটা লিখেছে কবি সুখলতা রাও। সুখলতা রাও এই কবিতাটা, কাঁচা আম এই কবিতাটা লিখেছে। এই নামটা একটু মনে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এই লাইন দুটো আরও কয়েকবার পড়ি। ছেলে মেয়ে ছুটে আয়, কুরুবিত ছুটে আয়, বড় আম ছোট আম, গোটা আম ফাটা আম। হ্যাঁ, এবার আমার সাথে সাথে বলো। ছেলে মেয়ে ছুটে আয়, কুরুবিত ছুটে আয়, বড় আম ছোট আম, গোটা আম ফাটা আম। ছেলে মেয়ে ছুটে আয়, কুরুবিত ছুটে আয়, বড় আম ছোট আম, গোটা আম ফাটা আম। তাহলে এই যে চারটে লাইন আছে, এই চারটে লাইন থেকে আমরা কি জানতে পারছি? কেমন আম পড়ে, বড় আম পড়ে, ছোট আম পড়ে, আবার কখনো গোটা আম পড়ে, আবার ফাটা আমও পড়ে। সব রকম আমের কথাই এখানে বলে আছে। কাদেরকে আসতে বলছে? ছেলে মেয়েদের বলছে। ছেলে মেয়ে ছুটে আয়, কুরুবিত ছুটে আয়, বড় আম ছোট আম, গোটা আম ফাটা আম। এই সব আমই তোরা যদি কুড়োতে চাস তাহলে তাড়াতাড়ি ছুটে আয়। তাহলে একটু বানান করে পড়ি, তাহলে একটু মনে রাখবে, মনে থাকবে তাড়াতাড়ি। ছয়কার লয়কার ময়কার অন্তস্তয়কার, ছেলে মেয়ে ছয় হুস্যু টয়কার ছুটে, আ অন্তস্তীয় আয়, কয় হুস্যু ডয়বন্ধু রয়কার, বয় হুস্যি কুরবি, তয়কার তো কুরবি তো, ছয় হুস্যু টয়কার ছুটে, আ অন্তস্তীয় আয়, কুরবিত ছুটে আয়, ব ডয়বন্ধু রয়কার বড়, আম আম, ছয়কার টয়কার ছোট, আম আম, গয়কার টয়াকার গোটা, আম আম, ফয়াকার টয়াকার ফাটা, আম আম, গোটা আম ফাটা আম। আবার পড়ি। ছেলে মেয়ে ছুটে আয়, কুরুবিত ছুটে আয়, বড় আম ছোট আম, গোটা আম ফাটা আম। তাহলে তোমাদের এগুলো না দেখে যেমন লিখতে হবে, না দেখে লিখতে হবে, তার সাথে সাথে আমরা এগুলোও জানতে পারবো তোমাদের এই লেখার মাধ্যমে যে সেই বৈশাখ মাসে যে ঝড় হয়, সেই বৈশাখ মাসের বৈশাখ মাস বলতে আমরা যে ছবি দেখতে পাই, অন্যান্য মাসের সাথে এই বৈশাখ মাসের কী রকম তুলনা করা যায় সেটাও আমরা জানতে পারবো। অন্য সময় কি এরকমই থাকে? আবহাওয়া কি এমনই থাকে? শীতের সময় কি এমনই থাকে? বসন্তকালেও কি এমন থাকে? এইগুলো তোমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করতে পারবে বা মা বাবার সাথে। এটা তো বৈশাখ মাসের কথা বলা আছে। আর এখন আমরা যে সময়ে পড়ছি এটা গ্রীষ্মকাল পার হয়ে বর্ষাকালে পড়ে গেছে, অর্থাৎ আষাঢ় মাস চলছে। কিন্তু এই পড়াটা হচ্ছে কিসের? এই পড়াটা হচ্ছে বর্ষাকালের। হ্যাঁ, এই গরমকালের, গ্রীষ্মকালের যাকে বলে, এই পড়াটা হচ্ছে গ্রীষ্মকালের। তাহলে তারপরের নিচের চারটে লাইন আমরা পড়ি। সব নিয়ে জড়ো করি উঠানে ও ঘরে, টুপটাপ ধূপধাপ কত আম পড়ে। সব নিয়ে জড়ো করি উঠানে ও ঘরে, টুপটাপ ধূপধাপ কত আম পড়ে। এইবার সেই আমগুলো কুড়িয়ে কি কোথায় রাখা হচ্ছে? উঠোনে এবং ঘরের মধ্যে রাখা হচ্ছে। আর সেই আম পড়ার শব্দ হচ্ছে কেমন? ওই ওপরে পড়েছিলাম আমরা টুপটাপ টুপটাপ, আবার নিচে বলছে টুপটাপ ধূপধাপ, অর্থাৎ বড় বড় আম যখন পড়ছে তখন ধূপধাপ শব্দ হচ্ছে। তাহলে নিচের এই চারটে লাইন একটু আবার আমরা একটু বানান করে নিই। সব নিয়ে জড়ো করি, দন্তার সব ও সব, দন্তার নয় হুসি অন্তস্তয়কার নিয়ে, বর্গীয় জ ডয়বন্ধু রয় ওকার জড়ো, ক রয় হুসি করি, হুস্য ঠয়াকার দন্তার নয়কার উঠানে, ও ঘ বৈষ্ণ রয়কার ঘরে, টয় হুস্যু প টুপ, টয়াকার প টাপ টুপটাপ, ধয় হুস্যু প ধূপ, ধয়াকার প ধাপ, টুপটাপ ধূপধাপ কত কত আম আম, ক ডয়বন্ধু রয়কার পরে, কত আম পরে। তাহলে এবার একদম ওপর থেকে সবকটা লাইন আরেকবার একটু পড়ি। ওই ওই বাগানেতে বৈশাখী ঝরে, টুপটাপ টুপটাপ কাঁচা আম পড়ে। ছেলে মেয়ে ছুটে আয়, কুরবিত ছুটে আয়, বড় আম ছোট আম, গোটা আম ফাটা আম। সব নিয়ে জড়ো করি উঠানে ও ঘরে, টুপটাপ ধূপধাপ
কত আম পড়ে। ঠিক আছে, তোমরা এটা পড়লে এবার এখান থেকে সব প্রশ্নগুলো তোমাদের কী করব, প্রশ্নগুলো আমরা এখান থেকে জিজ্ঞাসা করব, লিখে দেবো, তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো দেবে। ঠিক আছে, তাহলে 170 পৃষ্ঠাতে আমরা কি দেখেছিলাম, একটা বৈশাখ মাসের চিত্র দেওয়া আছে, বৈশাখ মাসের ছবি কথার মাধ্যমে সেখানে লেখা আছে। বৈশাখ মাসে কেমন আবহাওয়া থাকে, সেখানে আর কি কি হয় তারই একটা ছবি সেখানে দেওয়া ছিল। অর্থাৎ বৈশাখ মাসে ঝড় হয়, সেই ঝড়ে কি হয়, কাঁচা আম পড়ে আম গাছ থেকে, আর সেই আম গাছে আরও কি থাকে, সেই আম গাছ থেকে সেই কাঁচা আম, ফাটা আম, এই সমস্ত আম পড়ে। সেই আমগুলো যদি কুড়োতে চায় কেউ, বাচ্চাদের সুফলতারাও বলেছে যদি কেউ কুড়োতে চাও তাহলে তোমরা তাড়াতাড়ি আসো, সেই কাঁচা আম পাকা আম এগুলো পড়ছে। আর আমরা এখন একটু এই ক্লাসে একটু অঙ্কও শিখে নেবো, খালি তো বাংলা করলে হবে না, একটু অঙ্ক শিখে নেব। তোমরা এই যে 172 পৃষ্ঠা আমি যে বার করেছি, 172 পৃষ্ঠা বার করলে দেখো ঠিক এইরকম একটি ছবি তোমাদের ওখানে দেয়া আছে। হ্যাঁ, এরকম একটা ছবি, মানে পাতাটার পুরোটার ছবি। এইবার এই যে এগুলো একটা গণিত বা অঙ্ক, গোনা থেকেই এসেছে গণিত, আর সেই গণিতকেই আমরা সংক্ষেপে অঙ্ক বলে থাকি, সেই গণিতকে আমরা বলে থাকি অঙ্ক। তাহলে তোমার প্রথম অঙ্কের মধ্যে প্রথম যে ছবিটা দেওয়া আছে, এইদিকে এখানে দেখো একটা প্লেট, এই প্লেটের মধ্যে কিছু সন্দেশ আছে, আবার এই দিকেও প্লেটের মধ্যেও কিছু সন্দেশ রাখা আছে, এইদিকে প্লেটের মধ্যে কিছু সন্দেশ রাখা আছে, আর এইখানে যে কটা সন্দেশ আছে সেই সংখ্যাটা এখানে লেখা আছে। তাহলে কটা সন্দেশ আছে দেখো তো, 1 2 3 4 5 6, 6টা সন্দেশ আছে, তাই এখানে 6 লেখা হয়েছে। তাহলে আবার এখানে যোগ দিয়ে আবার দুটো দিয়েছে কেন, ওই ওপর থেকে আবার দুটো এই প্লেটের মধ্যে ফেলছে। তাহলে এই 6 আর যোগ 2, 6 আর 2 যোগ করলে কত হয় বলো তো, ঠিক বলেছ, 6 আর 2 যোগ করলে হয় 8। তাহলে এখানে কটা আছে সন্দেশ, এখানে সাজানো আছে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা সন্দেশই দেওয়া আছে। তাহলে এখানে থালার মধ্যে 6টা সন্দেশ ছিল, আরও দুটো সন্দেশ এখানে রাখা হলো, সেটাই গণিতের ভাষায় লিখেছে 6 যোগ 2। 6 যোগ 2, 6-এর সাথে 2 যোগ করলে কত হয়, হ্যাঁ ঠিক 8 হয় এখানে, সেই 8। তাহলে 6 যোগ 2, আর এই খোপের মধ্যে কি লেখা আছে দেখো, 6-এর সাথে 2 যোগ করলে যা হয় সেটা এখানে কি লেখা আছে 8। তাই 6 যোগ 2 সমান, এই যে পাশাপাশি সমান্তরাল দুটো যে চিহ্ন, একে সমান চিহ্ন বলা হয়, অর্থাৎ 6 যোগ 2 সমান হচ্ছে 8। তাহলে এই অঙ্কটা এখানে করে দেয়াই আছে। তাই বলছি এই যে খোপটা করা আছে, এই খোপের মধ্যে এখানে এই খোপের ভিতরে এই সমান চিহ্ন বা সমান নয়, সমান দিয়ে কেটে দেওয়া মানে সমান নয় বসাতে বলেছে। তাহলে এই দুটো আমাদের করে দেয়া আছে, এইটাও করে দেওয়া আছে, আবার এইটাও করে দেওয়া আছে। তাহলে যেটা করে দেয়া আছে এখানে সেটা আমরা দেখলাম। এবার পরেরটায় কি আছে একটু দেখে নিই। তাহলে এই ধরনের যদি আরও অঙ্ক দেয়া থাকে তোমাদের, তাহলে তোমরা নিশ্চয়ই এখানে বসাতে পারবে। আমরা যদি নিজেদের ইচ্ছে মতো তোমাদের দিই এই ধরনের অঙ্ক, নিশ্চয়ই তোমরা বসাতে পারবে। তাহলে পরের ছবিতে দেখো একটা কি ধামার মধ্যে কটা আম আছে এখানে, 1 2 3 4টে আম আছে, তাই না? এই ধামার মধ্যে 4টে আম রাখা আছে, তাই এখানেও লেখা হয়েছে 4। আবার এই ধামার মধ্যে উপর থেকে দেখো আরও 4টে আম রাখছে, তাহলে আরও 4টে আম এই ধামায় যোগ হলো, তাই তো, 4 যোগ 4। 4টে আমের সাথে 4টে আম যোগ করলে কটা হয় দেখো তো, এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কি এই 4টে আমের সাথে আরও 4টে আম রাখলে যা হয় সেটা কি এই ঝুড়িতে বা এই ধামায় যা আম আছে সেই আমের সমান নয়। কেন সমান নয়? 4 আর 4 যোগ করলে কত হয় বলো তো? হ্যাঁ, 4 আর 4 যোগ করলে হয় 8, কিন্তু এখানে লেখা আছে কত, 9। তাহলে এই যে মাঝখানে যে সমান চিহ্ন, তাহলে নিশ্চয়ই 4 আর 4 9 কি 4 আর 4
নিশ্চয়ই 9 নয়। তাহলে 4 আর 4-এ 9 9 বলে এই সমান চিহ্নটাকে কেটে দেওয়া হয়েছে, যে এটা সমান নয়, অর্থাৎ 4 আর 4-এর সমান 9 9। সেটা আমরা অঙ্কের ভাষায় যদি লিখি তাহলে 4 যোগ 4 এইটাকে অসমান বলে, অর্থাৎ সমান 9 দিয়ে 9 লেখা আছে। কেননা এই ঝুড়িতে 9টা আম রাখা আছে, সেটাই আমার এখানে লিখতে হয়েছে, তাই না? তাহলে পরের অঙ্কটায়, পরের যে ছবিটা আছে সেই ছবিটা আমরা একটু দেখি তো কী লেখা দেওয়া আছে। এখানে তোমার একটা প্যাকেটের মধ্যে একটা বাক্সই ধরো, কাগজের বাক্স, যে কোনো বাক্স, এরকম একটা বাক্সের ভিতরে কিছু লজেন্স আছে, তাই না? কটা লজেন্স আছে দেখো তো, 1 2 3 4 5 6 7, 7টা লজেন্স আছে। তাই এখানে 7 লেখা আছে, তাই না? 7 লেখা আছে। আবার এই বাক্সের মধ্যে আরও 2টো লজেন্স রাখা হলো, তাই এখানে যোগ হয়েছে 2। তাহলে 7 যোগ 2, 7 আর 2 যোগ করলে কত হয়? 7-এর সাথে যদি 2 যোগ করা হয় কত হয় বলো তো? ঠিক বলেছো, 9 হয়, তাই না? তাহলে দেখি তো এখানে সেই 9টা আম আছে, 9টা লজেন্স আছে কি না? 1 2 3 4 5 6 7 8। এখানে এই বাক্সটার মধ্যে 8টা লজেন্স আছে, তাই এখানে 8 লেখা হয়েছে। তাহলে কিন্তু আমরা এখানে দেখলাম 7-এর সাথে 2 যোগ করলে কত হলো? 9 হলো। কিন্তু এখানে লেখা আছে 8, বা এই বাক্সের মধ্যেও আছে 8টি লজেন্স। তাহলে 7 আর 2-এ যা হয় সেটা কি এই 8-এর সমান? ঠিক সমান নয়। তাহলে কি লিখতে হবে আমাদের? সমান নয় যদি হয়, তাহলে যদি সমান না হয়, সমান না হলে আমরা কি লিখব? সমান না হলে এখানে প্রথমে সমান চিহ্ন দেব, হ্যাঁ, প্রথমে এইভাবে সমান চিহ্ন দিয়ে তারপর এইভাবে কেটে দেব, ঠিক আছে? এইভাবে আমরা তারপরে কেটে দেব, সমান চিহ্ন দিয়ে তারপরে আমরা কাটব। তাহলে এই ধরনের যদি আরও অঙ্ক দেওয়া যায়, মানে আরও উদাহরণ দেওয়া যায়, তাহলে তোমরা নিশ্চয়ই পারবে, আমরা আশা করছি। তাহলে তারপরেরটাই দেখো তো কী আছে। এখানে একটা ঝুড়ির মধ্যে কটা ফুল রাখা আছে? কটা ফুল রাখা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা। এখানে 5টা ফুল রাখা আছে। আবার এই হাতে করে এই ঝুড়ির মধ্যে আরও 4টে ফুল রাখছে, 1 2 3 4, 4টে ফুল রাখা হচ্ছে। তাহলে ঝুড়িতে 5টা ফুল ছিল ফুলের সাজিতে, সেই সাজির মধ্যে আরও 4টে ফুল রাখা হচ্ছে। ফুল রাখে যে পাত্রের মধ্যে সেটাকে সাজি বলে, তাই না? তাই আমি সাজি বলছি এটা। এই 5টার সাথে আরও 4টে রাখা হলো, তাই 5 যোগ 4 করা হলো। তাহলে 5টার সাথে আরও 4টে যোগ হলো, যোগ হয়ে কত হয় বলো তো? ঠিক বলেছ, 6 7 8 9। 5-এর সাথে 4 যোগ করলে হয় 9। তাহলে আমরা এখানে দেখি তো কটা ফুল আছে, একটু দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9, তাই না? এখানে 9টাই আছে। তাহলে এখানে 5 যোগ 4 আর এই পাশে আছে 9। তাহলে মাঝখানে আমরা কি লিখতে পারি? এখানে সমান চিহ্ন আমরা লিখতে পারি, তাই না? এরকম সমান। তাহলে এরকম যদি আরও অঙ্ক দেওয়া হয় নিশ্চয়ই তোমরা পারবে, আমরা আশা করছি। এবং তোমরা এরকম আরও 2-4টে অঙ্ক আমরা এখান থেকে দেব, তোমরা সেগুলো এক্ষুনি করে পাঠাবে, হ্যাঁ, আমাদের পরবর্তীতে। তাহলে আমরা আজকের মতো এখানেই রাখছি। তোমরা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, এটাই আশা করি। আর বাড়ির বাইরে বেরোবে না। বাড়ির বাইরে যদিও বেরোও তাহলে অবশ্যই মাস্ক পরে বেরোবে, ঠিক আছে?